আর সন্ধেবেলা কিছু স্ন্যাক্স হবে নাকি? হ্যাঁ, আমি জানতাম তুমি স্ন্যাক্সের বায়না করবে, সেই জন্য আগে থেকেই প্রিপারেশন করে রেখেছি। কিন্তু পুরোটা না, সামান্য। চলো তোমায় দেখাচ্ছি কি বানাবো। এ দেখো, স্প্রিং রোলের জন্য কিছু সবজি কেটে রেখেছি। গাজর এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি। আর কেটে রেখেছি ক্যাপসিকাম, সেটাও এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে। পেঁয়াজগুলোও কিন্তু ওরকমই স্লাইস করে কেটে রেখেছি, পাতলা পাতলা করে। ঠিক আছে? আর এই যে বাঁধাকপিগুলো দেখছো, বাঁধাকপিগুলোও কিন্তু সেই রকমভাবেই লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এইখানে দেখো, আদাগুলোকে কুচিয়ে রেখেছি, আর রসুনটাকেও কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। এবার চলো শুরু করা যাক। তেলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না, 1 থেকে 1.5 টেবিল স্পুন দিলেই হয়ে যাবে। আর এই যে সমস্ত কুচোনো যে রসুন আদা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর। এই রসুন আর আদাটা কিন্তু স্মেল চলে যাওয়া অবধি ভেজে নেব। তেলটা কি তেল দিলে? সাদা তেল তো? হ্যাঁ হ্যাঁ, রিফাইন তেল দিয়েছি। চাইনিজ রান্নাতে রিফাইন তেলটা ইউজ করে বেশি। এই তুমি কি এখানে আজিনোমোটো ইউজ করবে নাকি? না না, আমি রান্নায় আজিনামোটো ইউজ করি না, যারা করে করে, কিন্তু আমি করি না। এ দেখো, কাটা গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। গাজরটা আগে দিলাম, গাজরটা শক্ত, আর ক্যাপসিকামটা দেওয়ার কারণ হচ্ছে ক্যাপসিকাম থেকে অনেকটা জল ছাড়ে, সেই জন্য এই দুটোকে আগে দিয়ে দিলাম। এবার দেখো হাই ফ্লেমে এগুলো ভেজে নেব। চাইনিজ রান্নায় কিন্তু খেয়াল রাখতে হবে, লো ফ্লেম করা যাবে না, সব রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে। খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ আর বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে করলে কি হবে, জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অথচ সবজিগুলো কিন্তু খুব বেশি নরম হবে না। এবার নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো সবজি মিশিয়ে নিই একসাথে। পুরটা তৈরি করার জন্য সবজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। মানে যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ এটাকে পুরো ভেজে ভাজতে হবে, তাই তো? হ্যাঁ, যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ এটাকে হাই ফ্লেমে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর সামান্য পরিমাণ গোলমরিচ, এই 1 টিস্পুন মতো। 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। 1 টিস্পুন সোয়া সস দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন এখানে রেড চিলি সস। টমেটো কেচাপ দিলাম 2 টিস্পুন। এই সসগুলো দিয়ে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটাও ভাজা হবে, সবজিগুলোও ভাজা হবে। এবার সস যদি একটু বেশি খেতে চাও দেওয়াই যেতে পারে, কিন্তু বাইরে তো যখন ভাজা হয়ে যাবে এটা সসে ডিপ করে খাবো, সেই জন্য ভেতরে সসের পরিমাণটা একটু কম রাখলাম। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর বুঝতে হবে নুনটা দেওয়ার সময়, যেহেতু সসগুলোর মধ্যে নুন আছে, সেই আন্দাজেই দিতে হবে। খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম, আমার ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি। কেউ যদি স্কিপ করতে চায় সেটা স্কিপ করাই যায়। ধনেপাতার টেস্ট কিন্তু আলাদা। হ্যাঁ, ধনে পাতাটা দিলে পরে বেশ টেস্টটা কিন্তু দারুণ আসে, সেই জন্যই ধনে পাতাটা ইউজ করলাম। এই দেখো, সবজিটা থেকে কিন্তু সমস্ত জল শুকিয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দিই। ঠান্ডা না হলে পুর ভরতে অসুবিধা হবে, সেই জন্য ঠান্ডা করছি। আমি কিন্তু শিটটা বাইরে থেকে কিনে আনিনি, বাড়িতেই কিন্তু স্প্রিং রোলের শিটটা তৈরি করব। সেই জন্য 1 বাটি কর্নফ্লাওয়ার আর 1 বাটি ময়দা নিয়ে নিলাম। আমি এখানে 1:1ই ব্যবহার করি। আর বেশ পরিমাণ জল দিয়ে কিন্তু এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব। এবার প্রথমেই অনেকটা জল দিয়ে দিলে ময়দাটা গুলতে অসুবিধা হবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এবার ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। হুইস্কার দিয়ে ফেটাচ্ছি কেন বলো তো, যাতে ময়দাটা জলের মধ্যে মেশানোর সময় লাম্পসটা না তৈরি হয়। এ দেখো, ব্যাটারের থিকনেসটা এরকম রাখলাম, জাস্ট চামচটা কোট করবে এরকম হলেই হবে।
দেখো অনেক সময় দেখা যায় ব্যাটারটা যখন দেওয়া হয় শীটটা তৈরি করার সময়, তখন কিন্তু মানে এটা লেগে ধরে, প্যান থেকে ছাড়তে চায় না। যাতে সেই অসুবিধাটা না ফেস করতে হয়, তাহলে প্যানটাকে আগে গরম করে কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে প্যানটাকে মুছে নিতে হবে। সে টিস্যু পেপার হোক, কাপড় হোক। আমি কিন্তু এখানে বেগুনের বোটা, সেই পুরনো আমলে যে মা মাসিদের দেখেছি সেরকম বেগুনের বোটা দিয়ে, আমার কাছে এটা রয়েছে, এটা দিয়েই মুছে নিলাম। তারপরে প্যানটাকে গরম করে যদি আমরা ব্যাটারটা দিই, তাহলে কিন্তু খুব সহজে প্যানের থেকে ব্যাটারটা হয়ে গেলে, শীটটা তৈরি হলে ছেড়ে দেবে। এবার 1 হাতার মতো ব্যাটার এখানে দিয়ে দিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্যানটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। প্যানটা বেশ বড়, 1 হাতা ব্যাটারেই কিন্তু হয়ে যাচ্ছে। এ দেখো কথা বলতে বলতে কয়েকটা শীট কিন্তু তৈরি হয়ে গেছে। এ দেখো কতটা পাতলা শীট তৈরি হয়েছে। বাড়িতেই কিন্তু অনেক সহজে এত পাতলা শীট তৈরি করা যায়। সবগুলো শীট তৈরি করে নিলাম। আর মাঝখানে মাঝখানে এই ময়দাটা ডাস্ট করার কারণ হচ্ছে একটা শীটের সাথে আরেকটা শীট যাতে লেগে না যায়। এবার পরিমাণ মতো পুরটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দরকার নেই, আবার খুব কম হলেও ভাল লাগবে না। একটা পরিমাণ বুঝে পুরটা দিলে পরে খেতে ভালো লাগবে। খুব বেশি হলে পরে এটাকে ফোল্ড করতে অসুবিধা হয়ে যাবে, আর খুব কম হলে পরে খাওয়ার সময় পুরটা মুখে পড়বে না, সেটাও ভাল লাগবে না। ভালো করে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এ দেখো দুটো পাশ ফোল্ড করার কারণ হচ্ছে যাতে পুরটা সাইড থেকে বেরিয়ে না যায়। আর এই দেখো ব্যাটারে খানিকটা অংশ বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই কিন্তু সিল করে নিচ্ছি মাথাগুলো। এভাবে এক এক করে স্প্রিং রোলগুলো সব বানিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি তাতে 7 থেকে 8টা স্প্রিং রোল আরামসে তৈরি হয়ে যায়। এইভাবে সবগুলো স্প্রিং রোল কিন্তু আমি তৈরি করে নিলাম। এবার এটা ভাজার পালা। সেই জন্য অনেকটা পরিমাণ কিন্তু রিফাইন্ড অয়েলই দিয়ে দিচ্ছি। এবার রিফাইন্ড অয়েলটা মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে এক এক করে ভেজে নেব। এটা খুব লো ফ্লেমে দেওয়ার প্রয়োজন নেই, কারণ শীটটাও আমার কুক করা আর ভেতরে যে পুরটা রয়েছে সেটাও কুক করা। যাতে ক্রিস্পি হয় সেইভাবে ভেজে নিতে হবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে ভেজে নিচ্ছি। এটা খুব বেশি গোল্ডেন ব্রাউন করার দরকার নেই, গোল্ডেন কালার করে তুলে নিলেই হবে। তাতেই দেখবে কতটা ক্রিস্পি হয়েছে ওপরের শীটটা। এ দেখো তৈরি হয়ে গেল আমার স্প্রিং রোল। আর এটা কি দিয়ে খাবে? মেয়োনিজ আর সস দিয়ে। এই স্প্রিং রোলটা তোমার মেয়োনিজ আর টমেটো সস দিয়ে আজকে সার্ভ করছি। দেখো খেয়ে দেখো, মেয়োনিজ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে স্প্রিং রোলটা খেতে। আশা করি ভালোই হবে। টেস্ট করে বলবে, আর দর্শক বন্ধুরা বাড়িতে বানিয়ে বলবে কেমন হয়েছে।